ফেনীর গলার কাঁটা মাটির বাঁধ ভাঙার পর ৯/৬ মেরামতে অধিক মনোযোগ পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দ না পাওয়ার দাবি। বানের পানিতে ভাসছে সিলেট, সুনামগঞ্জের খানিকটা উন্নতি। চলতি বছর পুঁজিবাজার ছড়েছেন লাখখানেক বিনিয়োগকারী, হাওয়া প্রায় ২ লাখ কোটি টাকা। সরকারের কাঁধে দায় চাপিয়ে খালাস কর্তৃপক্ষ, নিয়ন্ত্রণ সংস্থার অবহেলায় দায়ী। এবং যুক্তরাজ্যে জাতীয় নির্বাচন আজ, ভোটে লড়ছেন সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত। জরিপে লেবার পার্টির জয়ের আভাস, ব্যর্থতার ভারে কাবু কনজারভেটিভ দল। সকালের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বছরের পর বছর প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার হাজার হাজার মানুষ। জানমাল ও কৃষি সম্পদ বাঁচাতে মুহুরী, কহুয়া, সেলোনিয়া নদীর উপর প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে ১২২ কিলোমিটার মাটির বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু বাঁধে ভাঙনের ফলে কাঙ্ক্ষিত সুফলের পরিবর্তে উল্টো স্থানীয়দের পোহাতে হচ্ছে বন্যার দুর্ভোগ। স্থায়ী সমাধান না করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকাণ্ড শুধু মেরামতের নামে বরাদ্দের হেরফেরের মধ্যেই সীমাবদ্ধ। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। সোমবার রাতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৫টি পয়েন্টে ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার কয়েক লাখ মানুষকে পানিবন্দী হতে হয় প্রতি বছরের মতো এবারও। অথচ ২০১১ সালে বাঁধের নির্মাণ কাজ শেষ হওয়ার পরের কয়েক বছর বন্যামুক্ত ছিল স্থানীয়রা। ২০১৩ সালে আকস্মিক বন্যায় বাঁধের ৩টি অংশ ভেঙে যায়। এরপর প্রতি বছর একাধিকবার ভাঙে বাঁধের বিভিন্ন স্থান। মুহুরী নদীর ভাঙা বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ডের খরচের হিসেবে দেখা যায় গত ৫ বছরে বাঁধের ৮৬টি স্থানে ভাঙনের মেরামতে ব্যয় ৭,২২ লাখ টাকা। ভাঙার পর ৯/৬ করে মেরামতের দিকেই অধিক মনোযোগী তারা। কিন্তু ভাঙার কারণ অনুসন্ধান করে স্থায়ী সমাধানের রহস্যজনকভাবে উদাসীন পাউবো। ফলে বছরের পর বছর বন্যার কবলে পড়ে অবকাঠামোগত আর কৃষিতে শত কোটি টাকার ক্ষতির মাসুল গুনতে হচ্ছে স্থানীয়দের। চুলার মধ্যে রান্না বান্না করতে পারতেছি না, চুলা উঠানে চলাচলের রাস্তা নষ্ট হয়ে গেছে, এখন আমরা চলাচল কিভাবে করব? কাজ করছে বলে আমার বুদ্ধির বয়সে আমরা জানা নাই। কষ্ট আমাদের মুরব্বীরাও করে গেছে, আমরাও করতেছি। ৮৩৫ কোটি টাকার একটা প্রকল্প দীর্ঘদিনের, অনেকেই আশ্বাস দিয়ে যাচ্ছেন, অনেকে কথা দিয়েছেন, কিন্তু বাস্তবায়ন সেটা হয় নাই। ৬১ কিলোমিটার দৈর্ঘ্যের ফেনীর মুহুরী নদীর গড়প্রস্থ থাকার কথা ৭১ মিটার। অথচ দখল এবং ঝোপঝাড়ের কারণে নদীর বেশিরভাগ জায়গায় তা রয়েছে মাত্র ৩৫ থেকে ৪০ মিটার। বছর জুড়ে যদি এই নদীর পাড় দখলমুক্ত, ঝোপঝাড় পরিষ্কার, ড্রেজিং করে গভীরতা ফেরানো, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ আর নদীর তীরবর্তী এলাকার বাঁধকে কমপক্ষে ১০০ মিটার দূরত্বে সরিয়ে নেওয়ার কাজটি করা হয়, তাহলে এমন পরিস্থিতি থেকে মুক্তি সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা। তানে কোনো সমাধান নাই। আমরা মুহুরী নদী খনন করি, দুনো সাইডে বেড়িবাঁধ যদি সংস্কার করি, ড্রেজিং করে নদীটা যদি সংস্কার করি, স্থায়ী সমাধান করলে এটাই এলাকার উপকৃত হইব। সমস্যার কথা স্বীকার করলেও সমাধান করতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ পান না বলে জানিয়েছেন পাউবোর এই কর্মকর্তা। বাজেট যেটা আসে সেটা তো আসলে এটার জন্য যথেষ্ট নয়। দীর্ঘ বাঁধের জন্য আসলে স্থায়ী সমাধান হচ্ছে এখানে নদীর ড্রেজিং করা আর নদীর পাড় থেকে একটু দূরে বাঁধগুলা নির্মাণ করা আর কি। যদিও বন্যা পরিস্থিতি দেখতে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ফেনীতে এসে টেকসই মুহুরী বাঁধ ও নদী ড্রেজিং সহ বন্যা প্রতিরোধে ৮৩৫ কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা একনেকে অনুমোদনের অপেক্ষায় বলে জানিয়েছেন। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। বানের পানিতে ভাসছে সিলেটও। এই মুহূর্তে সিলেটের সুরমা নদীর তীরে আছেন সহকর্মী আমিনুল ইসলাম এবং সুনামগঞ্জের গোবিন্দপুর এলাকায় আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র এবং ফেনীর ফুলগাজীতে আছেন সহকর্মী আতিয়ার সজল। শুরুতেই যাচ্ছে আমিনুলের কাছে। গতকাল থেকে আবহাওয়া অনেকটা ভালো সিলেটে, কিন্তু সিলেটের যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীগুলোতে কিন্তু পানি বাড়ছে। এবং একটি বিষয় উল্লেখ করার বিষয় হচ্ছে যে সিলেটের যে নদ নদীগুলো রয়েছে নদ নদীর পানি কিন্তু এই বৃষ্টির পানির উপর নির্ভর করে না। এই মুহূর্তে যদি একটু নদীর চিত্র আমরা আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন যে প্রবল স্রোত বয়ে যাচ্ছে এবং এই স্রোত কিন্তু ভারতের মেঘালয় অঞ্চল থেকে পাহাড়ি ছড়াগুলো দিয়ে কিন্তু পানি প্রবেশ করে যে সীমান্ত নদী রয়েছে সিলেটের সারিগঞ্জ নদী হয়ে এই নদীগুলোতে আসছে। বিশেষ করে সুরমা নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা গেল দিন
অর্থাৎ গতকাল বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। এখন কিন্তু এই পানির উচ্চতা রাতের মধ্যে কিন্তু বেড়েছে। একটু যদি সুরমা নদী সহ সিলেটের 6টি পয়েন্টে, যে 6টি পয়েন্ট দিয়ে আসলে বিপদসীমার উপর দিয়ে পানি বইছে, একটু যদি বলি আমরা, কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 74 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি আগেও বলেছি। এবং অমলশীত পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 152 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি কুশিয়ারা নদীর পানি শেওলা যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে 46 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং ফেন্সুগঞ্জ যে পয়েন্ট, ফেন্সুগঞ্জে কুশিয়ারার পানি প্রায় 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং এই বাকি যে নদীগুলো রয়েছে, অর্থাৎ 6টি পয়েন্ট ছাড়া বাকি নদীগুলোর যে পয়েন্টগুলোতে পানি রিডিং পর্যবেক্ষণ করে পানি উন্নয়ন বোর্ড, সেখানে কিন্তু পানি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একটু উল্লেখ করতে চাই যে গেল 2022 সালের যে বন্যায় আমরা দেখেছি, 2021 সালে লাগাতার 3টি বন্যার পর কিন্তু 22 সালে একটি বড় বন্যার আমরা দেখা মিলেছিল। এবং এবারেও কিন্তু এর ব্যতিক্রম নয়। আমরা পরপর 3 দফা বন্যার কবলে কিন্তু সিলেট এবং সুনামগঞ্জ অঞ্চলের মানুষ। এবং এখন যদি যে অবস্থা চলছে, এই অবস্থায় কিন্তু হাওরগুলো কানায় কানায় পূর্ণ রয়েছে সিলেট অঞ্চলের মানুষের কাছে। এই চিত্রগুলো কিন্তু ভয়াবহতার চিত্র তুলে ধরছে। এই মুহূর্তে যদি ভারত থেকে প্রবল পানির ঢল নতুন করে চলে আসে, তাহলে কিন্তু একটি বড় বন্যা দেখা দিতে পারে। তো এই ঝুঁকিটা কিন্তু সিলেট অঞ্চলের মানুষের রয়েছে। দর্শক, আমরা একটু সুনামগঞ্জের খবর জানতে চাই। সুনামগঞ্জে কিন্তু আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র রয়েছেন, আমরা সেখানকার খবর জানবো। হিমাদ্রি। আমি আছি সদর উপজেলার গোবিন্দপুর এলাকায়। এক পাশে রয়েছে দেখার হাওর, অন্য পাশে সিলেট সুনামগঞ্জ সড়ক, অন্য পাশে রয়েছে বেশ কয়েকটি গ্রাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাওরের উত্তাল ঢেউ এখন শুরু হয়েছে। এই উত্তাল ঢেউয়ে হাওরের ঘরবাড়ি, বসতঘর যেগুলি আসলে ঢেউয়ের হাত থেকে সুরক্ষিত নয়, সেগুলি বিধ্বস্ত হচ্ছে। কারণ এই যে দেখার হাওরের উত্তাল ঢেউ, এই ঢেউয়ে হাওরের যে সমস্ত নিম্নাঞ্চলের বসতবাড়ি, ভিটেমাটি পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ করে নিয়ে যায়। কারণ একদিকে পাহাড়ি ঢল, অন্যদিকে হাওরের ঢেউ, সব কিছু মিলিয়ে সুনামগঞ্জবাসী গত 1 মাস যাবৎ একটা প্রচণ্ড দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে। মাত্র 15 দিনের ব্যবধানে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি 2বার সৃষ্টি হয়েছে। যদিও এখন সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে হাওর এলাকার পানি এখনও দেরিতে নামছে এবং হাওরের মানুষ অনেক কষ্টে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে হাওরে কী পরিমাণ ঢেউ হচ্ছে। এই ঢেউয়ে যে সমস্ত নিম্ন আয়ের মানুষজন, যাদের ঘরবাড়ি ঢেউয়ের হাত থেকে সুরক্ষিত করা না, তাদের ঘরবাড়ির বসত ভিটের মাটি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে যায়। এবং প্রতি বছরে এই ধরনের ঢেউয়ে সুনামগঞ্জের নিম্নাঞ্চলের যে বসত এলাকাগুলি রয়েছে, সেই সমস্ত এলাকার নিম্ন আয়ের মানুষজনের ঘরবাড়ি বিধ্বস্ত করে এবং ক্ষতিগ্রস্ত করে। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে এখন পর্যন্ত সুনামগঞ্জের সব নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও ছাতকে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তারা জানিয়েছে যে এখন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হয়, তাহলে এই ধরনের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো সুযোগ নেই। আমরা যে সড়কে আছি, এই সড়কের প্রায় 5টি অংশে ঢেউয়ের প্রচণ্ড আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে। এবং এই যে সড়কের মাটি, যেটা সেই মাটি বাঁধ সেটা সরে গেছে এবং অনেক জায়গায় সড়কটি যে পাকা পিচের রাস্তা, সেটাও বিধ্বস্ত হয়েছে। আমরা কথা বলেছিলাম তাহিরপুর এলাকার লোকজনের সাথে, তারা জানিয়েছে যে হাওরের পানি অত্যন্ত দেরিতে নামছে এবং দেরিতে নামার ফলে তাদের মধ্যে দুর্ভোগ রয়ে গেছে। ইতিমধ্যে সুনামগঞ্জে প্রায় 350 কিলোমিটার সড়ক বিধ্বস্ত হয়ে গেছে এবং মানুষের যান চলাচল বিঘ্নিত হচ্ছে এবং মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা, সেটা বিধ্বস্ত হয়েছে। এবং আগামী শনিবারের মধ্যে এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো সুযোগ নেই। আমরা এখন চলে যাচ্ছি ফেনীর ফুলগাজীতে বন্যা পরিস্থিতির খবর জানতে সহকর্মী আতিয়া সজলের কাছে। তিনি জানাবেন বন্যা পরিস্থিতির খবর। হচ্ছে ফেনীর যে মুহুরী নদীর পানি, সেটি কিন্তু বিপদসীমার আজ 135 বা 145 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। আর যদিও যে সোমবার রাতে 5টি স্থানে বাঁধের ভেঙেছিল, সেই 2টি উপজেলার সেই বানবাসী মানুষের দুঃখ কিন্তু এখনও চলমান রয়েছে। কারণ এখনও কিন্তু যদিও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে পানি কিছুটা ডেঞ্জার লেভেলের নিচে চলে গিয়েছে 145 সেন্টিমিটার, তারপরেও কিন্তু পানির যে প্রবেশ ভাঙ্গা অংশ দিয়ে, সেই ভাঙ্গা অংশ দিয়ে পানির প্রবেশ কিন্তু এখনও অব্যাহত রয়েছে, যদিও তার পরিমাণটা আগের চেয়ে অনেকটা কম। আর একটা কথা হচ্ছে যে এই পানি প্রবেশ করছে, সেই পানি কিন্তু লোকালয়ে যে গত 3 দিন ধরে পানির প্রবেশ অব্যাহত, সেটি কিন্তু বিস্তীর্ণ সব এলাকায়, নতুন নতুন সব এলাকায় ছড়িয়ে পড়ছে। যদিও মানুষের বাড়িঘর থেকে এবং গ্রামীণ সড়ক থেকে সে পানি নেমে গিয়েছে এবং সড়ক থেকে পানি নেমে গেলেও এবং বাড়ি
বাড়িঘর থেকে পানি নেমে গেল। গত 3 দিন ধরে এই যে বানের পানি যে তাণ্ডব চালিয়েছে তার ক্ষতচিহ্ন কিন্তু এখন আস্তে আস্তে ফুটে উঠতে শুরু করেছে। আমরা দেখেছি অনেকের যারা বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন তারা কিন্তু ক্রমান্বয়ে বাড়িতে ফিরতে শুরু করেছেন এবং অনেকের বাড়িঘরের কিন্তু ভিতরের ঘরের অবস্থা খুব বিভৎস, তারা এগুলো মেরামতে এবং অনেকটা ব্যস্ত সময় পার করছেন। আর যদি বলি এখন যে সবজি রয়েছে, যেগুলো গ্রীষ্মকালীন সবজির যে ফসলগুলো ছিল মাঠে, সেগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন বিস্তীর্ণ এলাকায় যে এসব পানি ছড়িয়ে পড়ার কারণে এখন আমন বীজতলা কিন্তু এখনও পানির নিচে রয়েছে এবং আমন বীজতলা পানির নিচে থাকায় কৃষি বিভাগ যেটা বলছে এই দুটি উপজেলায় ফেনীর ফুলগাজী এবং পরশুরামে প্রায় 30 হেক্টরেরও বেশি জমি কিন্তু তার আক্রান্ত হয়েছে। এছাড়াও কিন্তু 2.5 শতাধিক পুকুরের যে মাছ এবং ঘের তা কিন্তু ভেসে যাওয়ায় কমপক্ষে কিন্তু 60 থেকে 70 লাখ টাকার মতন ক্ষতিগ্রস্ত হয়েছে, যদি স্থানীয়দের দাবি এই ক্ষতি কোটি টাকা ছাড়িয়েছে। এখন আমরা চলে যাব স্টুডিওতে। আমরা সরাসরি যুক্ত ছিলাম ফেনী, সুনামগঞ্জ এবং সিলেটে। সকালের সময় আরও থাকছে। কাল গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অপেক্ষায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। সব প্রস্তুতি সম্পন্ন, জেলা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 4 বছরের মধ্যে সদ্য সমাপ্ত অর্থ বছরে সবচেয়ে বাজে সময় পার করেছে দেশের পুঁজিবাজার। লাভের আশায় জমানো অর্থ বিনিয়োগ করে নিঃস্ব হয়ে চলতি বছর বাজার ছেড়েছে প্রায় 1 লাখ বিনিয়োগকারী। ডিএসসি প্রধান সূচক হারিয়েছে 1000 পয়েন্টের বেশি। বাজার মূলধন খুইয়েছে 1,96,569 কোটি টাকা। নতুন অর্থ বছরের শুরুতেই তাই হতাশায় মোড়ানো শেয়ার বাজারে কারসাজি আর অনিয়ম বন্ধে নিয়ন্ত্রণ সংস্থার অবহেলা দূর করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। আলতাফ হোসাইনের রিপোর্টে বিস্তারিত। পেনশন পেয়েছিলাম 11 লাখ টাকা, 11 লাখ টাকাই নিয়ে নামছিলাম, আমি উঠাইতে পারিনি আর। চাকরি থেকে অবসরের পর 2006 সালে পেনশনের 11 লাখ টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করেছিলেন আব্দুর রাজ্জাক। বারবার হোঁচট খেয়েও লাভের আশায় দীর্ঘ 18 বছরের অপেক্ষার পর অবশেষে পোর্টফোলিওতে থাকা মাত্র 17,000 টাকা নিয়ে বাড়ি ফিরছেন তিনি। সবাই দেখে দেখি তখন এই শেয়ারের বাজারে অনেক লাভ, রাতারাতি মানুষ ধনী হয়ে যায়, এই লোভে পড়ে আসছিলাম, কিন্তু আমার তো কাজে লাগে নাই। সিডিবিএল এর তথ্য বলছে এমন হতাশা নিয়ে গেল 1 বছরে বিও অ্যাকাউন্ট খালি করে পুঁজিবাজার ছেড়েছেন 91,000 বিনিয়োগকারী। শেয়ার বাজারের এই দুর্দশা দীর্ঘদিনের, তবে সদ্য সমাপ্ত 2023-24 অর্থ বছর ছিল আরও বেশি হতাশাজনক। ডিএসসির তথ্য বলছে এই সময়ে ঢাকার পুঁজিবাজার মূলধন হারিয়েছে 1,96,569 কোটি টাকার বেশি, আর সূচক কমেছে 1015 পয়েন্ট। বাজারের এমন দুরবস্থার জন্য নানা ভুল পদক্ষেপ আর কারসাজি বন্ধে নিয়ন্ত্রণ সংস্থার অবহেলাকে দায়ী করছেন বিশ্লেষকরা। কারা এই যে ব্যাপক সম্পত্তির মালিক হয়েছে, কারা এখানে এত টাকা বিভিন্নভাবে ম্যানিপুলেট করেছে, এটা পত্রপত্রিকা রেগুলার আসে। তাহলে আপনি তো এখানে কোনো ব্যবস্থা নিতে দেখেন নাই। তবে সরকারের নানা উদ্যোগের কথা জানিয়ে এখনও আশার কথা শোনাচ্ছেন ডিএসসি চেয়ারম্যান। সরকার চেষ্টা করতেছে এই মন্দা দ্রুত কাটিয়ে উঠবে। পুঁজিবাজারকে যদি অর্থনীতির সাথে যদি লিঙ্ক আপ করা না যায় তাহলে পুঁজিবাজার কোনোদিনই ঘুরে দাঁড়াবে না। দীর্ঘদিন শেয়ার দর ফ্লোরে আটকে রাখা আর গেইন ট্যাক্স আরোপের মতো সিদ্ধান্ত বাজারের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করেছে বলেও মনে করেন ডিএসসি চেয়ারম্যান। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। খুলনায় গত 5 বছরে 4,786 হেক্টর চিংড়ি ঘের কমেছে। এতে উৎপাদন কমেছে 4,500 মেট্রিক টন। নদী, খাল ভরাট ও দখল, লোনা পানির উৎস কমে যাওয়া, ভাইরাসের সংক্রমণ, আধুনিক পদ্ধতি গ্রহণে চাষিদের অনাগ্রহ, রোগমুক্ত পোনা না পাওয়ায় চিংড়ি চাষে আগ্রহ হারিয়েছেন অনেকেই। আর সংশ্লিষ্টরা বলছেন সংকট কাটাতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নতুন পরিকল্পনার কোনো বিকল্প নেই। নেমল হোসেন কোচির তোলা ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। ঘেরের পাশে নির্মাণাধীন বহুতল ভবন, বাংলো বাড়ি বা সীমানা প্রাচীর, সবখানেই একসময় উৎপাদন হতো চিংড়ি। তবে নদীখাল ভরাট ও দখল হয়ে যাওয়া, পানি ও পোনা না পাওয়া, পুঁজি সংকট, ভাইরাস ও দাবদাহে মড়কের কারণে খুলনার অনেক চাষি ছেড়ে দিয়েছেন চিংড়ি চাষ। এতে উৎপাদনের পাশাপাশি রপ্তানির পরিমাণও কমেছে পণ্যটির।
মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী খুলনার ৯ উপজেলায় ২০১৮-১৯ অর্থ বছরে মিঠা ও লবণ পানি মিলিয়ে চিংড়ি ঘের ছিল ৫৬,১৮৬ হেক্টর জমিতে। উৎপাদন হয়েছিল ২৭,১৭৪ মেট্রিক টন চিংড়ি। চলতি অর্থ বছরে সেই ঘেরের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৫১,৩৯৯ হেক্টরে। উৎপাদন হয়েছে ২৩,৪২২ টন। অর্থাৎ ৫ বছরের ব্যবধানে জেলায় চিংড়ি ঘের কমেছে ৪,৭৮৬ হেক্টর। আর এই সময়ের ব্যবধানে উৎপাদন কমেছে ৩,৭৫২ মেট্রিক টন। নদী খাল ভরাট হওয়ার কারণে আমরা বিশেষ করে লবণ পানি পাচ্ছি না। জায়গায় বিক্রি করে দিচ্ছে, বিক্রি করে তারা বিল্ডিং বসতবাড়ি করে ফেলাচ্ছে, বিভিন্ন জায়গায় অন্য জায়গায় জমি রাখতেছে। বিভিন্ন পেশাদারি থেকে ওই মাছের জিরি থেকে অন্যতে চলে যাচ্ছে। গলদা চাষিদের ক্ষেত্রে একটা বড় অসুবিধার সম্মুখীন হচ্ছি আমরা। সহজলভ্যে কোনো লোনের ব্যবস্থা করা হতো, তাহলেও অনেকটা আগানো যেত। স্বার্থান্বেষী গোষ্ঠী তারা কেন জানি না এটার বিরোধিতা করে কি লবণে চিংড়ি চাষ করা যাবে না, কিন্তু ন্যাচারালি তো এটা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, উপযুক্ত করছেন চিংড়ি চাষের জন্য। আর চিংড়ির উৎপাদন ঠিক রাখতে লবণ পানির সাথে ফসল আবাদের দ্বন্দ্ব নিরসন জরুরি বলছে মৎস্য বিভাগ। উপকূলীয় অঞ্চলের যেখানে যে ফসল ফলে সেই ফসলের আসল জোনিংটা যদি করা যায় প্রকৃতপক্ষে, তাহলে আমাদের এই যে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে যে ফসল চক্রের যে দ্বন্দ্ব, এটি আসলে থাকবে না। খুলনা জেলায় বর্তমানে ১,২৫,০০০ চিংড়ি চাষি রয়েছেন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে সুন্দরবনের মধু। এর ফলে বিশ্ববাজারে এই পণ্যের নতুন বাজার সৃষ্টি হবে বলে আশা মধু ব্যবসায়ীদের। পাশাপাশি সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্প আরও বিকশিত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বন বিভাগ। আর শিগগিরই নিবন্ধন প্রক্রিয়া শেষ হবার আশা জেলা প্রশাসনের। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য, আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। ২০১৭ সালের ৭ আগস্ট সুন্দরবনের মধুকে জিআই পণ্য হিসেবে নিবন্ধনের জন্য শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর ডিপিডিটির কাছে আবেদন করে বাগেরহাট জেলা প্রশাসন। এরপর থেকে বিভিন্ন সময়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে ৩০ জুন প্রস্তুত করা হয় ডিপিডিটির জার্নাল। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেলে সুন্দরবনের মধুর চাহিদা আরও বাড়বে বলে জানান মধু ব্যবসায়ীরা। সঙ্গে বিশ্ববাজারে সৃষ্টি হবে রফতানির নতুন বাজার। পাশাপাশি বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও জিআই পণ্য মধুকে ঘিরে বিকশিত হবে এ অঞ্চলের পর্যটন শিল্পের সুনাম এবং আমাদের দেশের পণ্য হিসেবে যদি স্বীকৃতি পাই, আমরা মনে হয় অর্থনৈতিকভাবে অনেক লাভবান হতে পারবো। দেশের জন্য অর্থনৈতিক বাজারে যে এই যে প্রভাবটা ফেলবে, এটা আসলে আমাদের জন্য খুবই গর্বের বিষয়। জিআই হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। সুন্দরবনের মধু যে একটা ইউনিক মধু, উৎসাহিত হয়ে সেই পণ্যটা কিনবে, দেশে বিদেশের চাহিদা বাড়বে। বিশ্বব্যাপী ব্র্যান্ডিং হলে বাংলাদেশ বাণিজ্যিকভাবে পণ্যটি উৎপাদন করার অধিকার এবং আইনি সুরক্ষা পাবে বলে জানান পরিবেশ বিশেষজ্ঞরা। বিভিন্ন ফুলের তৈরি হয় মিক্সড মধু বা মিশ্র মধু, এইটার গুণগত মান স্বভাবতই অন্য মধুর চেয়ে অনেক বেশি। বিশ্বে এই জাস্ট জিআই পণ্যের নির্দেশনা একটা ব্র্যান্ড ভ্যালু দেবে। শীঘ্রই সুন্দরবনের মধু জিআই পণ্য হিসেবে স্বীকৃতিপত্র হাতে পাওয়ার আশা জেলা প্রশাসকের। সার্বিকভাবে আমাদের অর্থনীতির এটি একটি ভালো প্রভাব রাখবে এবং একই সাথে বলা যায় যে এটি বিদেশের বাজারেও এটি রপ্তানি করতে এটি সুবিধা হবে। নিয়ম অনুযায়ী ৩০ জুন জার্নাল প্রকাশের ২ মাস সময়ের মধ্যে তৃতীয় কোনো পক্ষের আপত্তি বা বিরোধিতা না পাওয়া গেলে সুন্দরবনের মধুকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন দেবে ডিপিডিটি। সময় সংবাদ, বাগেরহাট। পদ্মা সেতু চালুর ২ বছরেও খুলনা অঞ্চলে প্রত্যাশিতভাবে গড়ে ওঠেনি শিল্প প্রতিষ্ঠান। মহাসড়কের ২ পাশ ৬ লাভ সাইনবোর্ডে নেই অবকাঠামো। সেতু নির্মাণের সময় থেকে এই অঞ্চলে জমি কিনে শিল্প উদ্যোক্তারা বিনিয়োগ শুরু করলেও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া, ইকোনমিক জোন না থাকায় অর্থনৈতিক সম্ভাবনা বড় আকারে ডানা মেলেনি। পদ্মা সেতুর পুরোপুরি সুফল পেতে দ্রুত দক্ষিণাঞ্চলে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবি শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতাদের। নেমুল হোসেন কোচের তোলার ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। পদ্মা সেতু নির্মাণকালীন সময় থেকেই খুলনা, বাগেরহাট সহ দক্ষিণাঞ্চলের জেলার মহাসড়কের আশেপাশে জমির দাম বাড়তে থাকে। মহাসড়কের 2 পাশে চোখে পড়বে অসংখ্য শিল্প প্রতিষ্ঠানের সাইনবোর্ড। খালি জমিতে সাইনবোর্ড থাকলেও এসব এলাকায় এখনো গড়ে ওঠেনি কোনো অবকাঠামো।
বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য বলছে পদ্মা সেতু নির্মাণকালীন সময়ে খুলনা অঞ্চলে ৭৪টি প্রতিষ্ঠান আর সেতু চালুর পরের ২ বছরে ৩৯টি প্রতিষ্ঠান টাকা বিনিয়োগ করে। কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান কাজ শুরু করেছে অবকাঠামো নির্মাণে, কিছু প্রতিষ্ঠানে শুরু হয়েছে বাণিজ্যিক উৎপাদনও। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের লগ্নিকৃত অর্থ জমি কিনেই সীমাবদ্ধ। পদ্মা সেতুর পুরোপুরি সুফল পেতে এ অঞ্চলে দ্রুত পাইপলাইনে গ্যাস সরবরাহ ও ইকোনমিক জোন তৈরির দাবি তাদের। জ্বালানি নিরাপত্তা না থাকার কারণে তারা এই অঞ্চলে কোনো ইন্ডাস্ট্রি করতে পারছে না। গ্যাসের সংযোগটা দেন, তাহলে আমরা যে শিল্পায়নে এখানে যে বিনিয়োগ করেছি, বিনিয়োগটা আমরা হয়তো নিরাপদ করতে পারবো। তবে দেশি বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করতে কাজ করছে বলে জানায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। গ্যাস সাপ্লাই হলে আর এয়ার কানেকশনটা হলে, একেবারে ডিরেক্ট খুলনা বেজ কোনো এয়ার কানেকশন হলে এটা আরও বৃদ্ধি পেত নিঃসন্দেহে। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, জয়েন্ট ভেঞ্চার ইনভেস্টমেন্ট এইগুলো বেশি হতো। খুলনা অঞ্চলে গত ২ বছরে নতুন করা শিল্প প্রতিষ্ঠানে প্রায় ৩৫০০ মানুষের কর্মসংস্থান হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এবার খেলার খবর জানাবো। গেল শনিবার বিশ্বকাপ জয়ের পর অবশেষে বার্বাডোস থেকে দেশে ফিরেছে টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। এএনআই এর সৌজন্যে আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ১৭ বছর পর টি-20 বিশ্বকাপ জিতে বিশ্বকাপ নিয়ে ভারত ক্রিকেট দল ৬টার কিছু পরে, স্থানীয় সময় ৬টার কিছু পরে তারা ভারতে পৌঁছায় এবং সকাল ১১টার দিকে তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কথা রয়েছে এবং তার সঙ্গে প্রাতরাশ করার কথা রয়েছে আমরা যেটি জানতে পেরেছি। এবং দুপুর ২টার পরে তারা আসলে হোটেলে এর পরপরই আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিমানবন্দর থেকে তারা যাবে সরাসরি হোটেলে সেখানে বিশ্বকাপ জয়ের কারণে তারা সেটিকে উদযাপন করবে এবং একটি কেক কেটে সেই উদযাপনটি করবে এবং এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তারা আসলে দেখা করতে যাবে তার বাসভবনে। এরপর 6:45 নাগাদ রোহিত শর্মা, বিরাট কোহলিরা বিমানবন্দর থেকে বেরিয়ে টিম বাসে করে আজ বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে দেখা করার কথা দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয় এবং ১৭ বছর পর তারা এই ট্রফি জিতে। এর আগে তারা আসলে বিশ্বকাপ টি-20 জিতেছে, কিন্তু এবারের জয়টা একটু ভিন্ন রকম ছিল। বিরাট কোহলি এবারের যে ফাইনালে ম্যান অফ দ্য ফাইনাল হয় এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে জসপ্রীত বুমরা। তারা দুর্দান্ত বোলিং করেছে এবং জসপ্রীত বুমরার কারণে কিন্তু আসলে এবং আমরা যেটি জানি যে গত বছরই কিন্তু আসলে বিশ্বকাপে তারা অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল এবং সেজন্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং তারা কিন্তু পরপর ৩বার বিশ্বকাপ খেলেছে এবং তারা জিততে পারেনি। কিন্তু এবার তারা সেই কাঙ্ক্ষিত জয় এবং সেই ট্রফি নিয়ে তারা কিন্তু ভারতে ফিরতে সক্ষম হয়েছে। এর আগে ভারতেই ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল কিন্তু সেটিতে তারা জিততে পারেনি। এবার তারা বার্বাডোস থেকে আসলে বিশ্বকাপ নিয়ে দেশের মাটিতে ফিরছে এবং সংবর্ধনা দেবে ওয়াংখেড়ে থেকে। তারা আসলে যে যাবে ছাদখোলা বাসে তাদেরকে সংবর্ধনা দেয়া হবে। আমরা সেটাই দেখছিলাম এএনআই এর সৌজন্যে। সকালের সময় আরও থাকছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ। ১ মার্চ লাহোরে হবে রোহিত বোর্ডদের ম্যাচ। আইসিসিকে পিসিবির প্রস্তাব, অপেক্ষা বিসিসিআই। আগামীকাল দুদিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের আগমনের অপেক্ষায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। HM মানিকের ক্যামেরায় জয়ন্ত শিরালির রিপোর্ট। সময় পেলেই বঙ্গবন্ধু কন্যা ছুটে যান জন্মভিটায়। রাষ্ট্রীয় সফরের বাইরেও ব্যক্তিগত সফরে এসে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সহ নানা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। আনন্দঘন সময় কাটান প্রিয়জনদের সাথে। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান শেষে মাওয়া থেকে শুক্রবার বিকেলে সড়কপথে গোপালগঞ্জে যাবেন শেখ হাসিনা। টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি। পরদিন শনিবার সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়, শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কন্যার উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন।
আওয়ামী লীগ প্রধানের আগমনকে ঘিরে পুরো জেলার নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা বিরাজ করছে। জনগণ অপেক্ষায় আছে কখন তার নেত্রীকে একটু দেখবে দুই চোখ দিয়ে। আশপাশের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর ছাত্রছাত্রীরা অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত। শিশুরা তাকে একটু দেখবার জন্য এই দিনটির জন্য অপেক্ষা করে আছে। প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য আমরা সার্বিক প্রস্তুত আছি। সকল সংগঠনের নেতৃবৃন্দ প্রস্তুতি গ্রহণ করেছে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করবেন। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলা জুড়ে নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতির কথা জানান জেলা প্রশাসক। প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিরাপত্তা সমন্বয় সভা করেছি, আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। শনিবার মধ্যাহ্নভোজের পর ঢাকার উদ্দেশ্যে গোপালগঞ্জ ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। ঘূর্ণিঝড় রেমালে ভেসে গেছে চিংড়ি ঘের, এরপর আবারও চাষ শুরু করা হলো। দেখা দিয়েছে ভাইরাসজনিত রোগ। এতে বিপাকে পড়েছেন বাগেরহাটের মোংলা উপজেলার চিংড়ি চাষিরা। ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকারি সহায়তার দাবি তাদের। রফতানিমুখী এ শিল্পকে বাঁচাতে সরকারের বড় পরিকল্পনা জরুরি বলছেন এলাকাবাসী। তবে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করে প্রণোদনার আশ্বাস মৎস্য বিভাগের। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। এবছর চিংড়ি চাষ মৌসুমের শুরুতে বাগেরহাটের মোংলা উপজেলার বেশিরভাগ ঘেরো পুকুরে দেখা দেয় ভাইরাসজনিত রোগ। এতে বিপাকে পড়েন চাষিরা। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের জলোচ্ছ্বাসে ভেসে যায় উপজেলার প্রায় 13,500 হেক্টর জমির 5,000 চিংড়ি ঘের। চাষিরা জানান প্রায় 16.5 কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে মোংলা উপজেলার মৎস্য চাষী ও ঘের মালিকরা। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তার দাবি তাদের। জল বৃষ্টিতে সবই বের হয়ে গেছে, তারপরেও আবার মাছ মরে যাচ্ছে, ডুবে সব একাকার হয়ে গেছে। আমরা এখন সর্বশান। কেউ দুটো সাইডে ছাড়িয়েছে, আমরাও ছাড়িয়েছি, সেগুলো আবার বৃষ্টিতে তলায় কদ্দূর গেছে আছে। সবাই মানে মাথায় হাত, তারা তো এ দিয়ে সংসার চালায়। 20-25 বছর এই ক্ষতি আমরা পোষাতে পারবো বলে মনে হয়। ঘুরে দাঁড়ানোর আসলে সম্ভব না। আসলে আমাদের এখন আর করার কিছু নাই। তাদেরকে ব্যাংক লোন মৌকুব করতে হবে এবং তাদেরকে এনজিওদের যে ঋণ আছে সেই ঋণও মৌকুব করতে হবে এবং তাদেরকে প্রণোদনা দিতে হবে। তবে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করে প্রণোদনার আশ্বাস মৎস্য বিভাগের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সবসময় জানাচ্ছি এবং আমাদের ট্রেনিং দেওয়া, মাঠ পর্যায়ে ভিজিট করা, এগুলো সব সময় আমাদের কিন্তু চলমান রয়েছে। ব্যাংকগুলোকেও আমরা বলেছি যেন তারা সহজভাবে কম সুদে যেন তারা লোনটা দিতে পারে। মোংলা উপজেলায় 6টি ইউনিয়নে 8,500 চিংড়ি ঘের ও পুকুর রয়েছে। এখান থেকে বছরে প্রায় 9 থেকে 10,000 মেট্রিক টন চিংড়ি ও 15 থেকে 20,000 মেট্রিক টন অন্যান্য মাছ চাষ করা হয়। সময় সংবাদ, মোংলা। জমি অধিগ্রহণ জটিলতায় ব্যাহত হচ্ছে ঝিনাইদহ যশোর মহাসড়ক উন্নয়নের কাজ। সড়কের বর্ধিত অংশের জমি বুঝে না পাওয়ায় পুরোদমে কাজ শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর জমি অধিগ্রহণ শেষ না করায় বিপাকে নোটিশ পাওয়া জমির মালিকরা। তবে শিগগিরই সংকট সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের। সজিবুল ইসলামের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। কোথাও চলছে সেতুর পাইলিং, আবার কোথাও করা হচ্ছে লোড টেস্ট। দ্রুত গতিতে চলছে ঝিনাইদহ যশোর মহাসড়কের 6 লেনে উন্নীতকরণের কাজ। ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী চুটলিয়া মোড় ধোবাঘাটা ব্রিজ এলাকায় এরই মধ্যে শেষ হয়েছে পাইলিংয়ের কাজ। নির্মাণ করা হচ্ছে ওভারব্রিজের জন্য গার্ডার। তবে জটিলতা তৈরি হয়েছে সড়ক সম্প্রসারণের। সড়কের বর্ধিত অংশের জমি বুঝে না পাওয়ায় পুরোদমে কাজ শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। পাইলগুলো শেষ হয়ে যাচ্ছে, এরপর কলাম উঠে যাবে, গার্ডারের কাজও চলতেছে এট এ টাইম। কালভার্ট আছে, কালভার্টের কাজগুলো অগ্রগতি অবস্থায় আছে। সমস্যা বলতে যদি রুটস অ্যান্ড হাইওয়ে কর্তৃক জমি অধিগ্রহণটা তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমাদের কাজের গতিটা আরো ডাবল স্পিডে বাড়বে। এদিকে অধিগ্রহণ প্রক্রিয়া শেষ না হয় বিপাকে পড়েছেন প্রকল্পের আওতাধীন জমির মালিকরাও। 1 শতক জমির দাম 4 লাখ 5 লাখ টাকা। এখন সব জমি তো নিয়েছে, আমরা কোনো টাকা ঢুকি কিচ্ছু পালাম না, কোনো ধান লাগাতে পারছি না, টাকাও পাইনি। এখন আমার তো সমস্যা এখানে টাকা পাচ্ছি না, রাস্তা হবে কবে কি হবে তখন টাকা দেবে। পয়সা কড়িও পাচ্ছি না, জায়গাও ছাড়তে যাচ্ছি না, এমন একটা অবস্থার ভিতর দিয়ে আমরা টাকাগুলো দ্রুত পরিশোধ করে এবং রাস্তা যেন দ্রুত হয়, এটা আমাদের মানে চাওয়া এবং আকাঙ্ক্ষা। সড়ক বিভাগ বলছে জমি বুঝে পেলে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করা হবে। আর শিগগিরই সংকট সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের। ভূমি অধিগ্রহণটা যত দ্রুত হবে আমাদের কাজের গতিটা তত বৃদ্ধি পাবে এবং আমরা নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারবো বলে আমার বিশ্বাস। ওরা এই টাকাটা অ্যাকাউন্টে জমা দিয়ে দিলেই আমাদের অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়ে প্রক্রিয়া তো শুরু হয়েই গেছে। আমরা যাদের জমি অধিগ্রহণ করেছে তাদেরকে আমরা টাকা দিয়ে দিতে পারবো। 2026 সালের জন্য প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।
লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। খননের 6 বছরের মধ্যে আবারও নাব্য সংকট সৃষ্টি হয়েছে যশোরের ভৈরব নদে। অপরিকল্পিত ব্রিজ কালভার্ট নির্মাণের কারণে বর্তমানে নদটি অস্তিত্ব সংকটে। পানি প্রবাহ স্বাভাবিক করতে এসব অবকাঠামো অপসারণের দাবি এলাকাবাসীর। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এরই মধ্যে নেওয়া হয়েছে অপরিকল্পিত অবকাঠামো অপসারণের উদ্যোগ। জুয়েল মিদার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। কচুরিপানায় ভরে গেছে জলাশয়। দেখে ময়লার ভাগার মনে হলেও এটি এক সময়ের খরস্রোতা জলাধার। 2018 সালের জানুয়ারিতে যশোরের চৌগাছার তাহিরপুর থেকে অভয়নগর উপজেলার নোয়াপাড়ার আফরাঘাট পর্যন্ত ভৈরব নদের 96 কিলোমিটার অংশ খনন শুরু হয়। প্রকল্পের কাজ শেষ হলেও বর্তমানে মিলছে না এর কোনো সুফল। এলাকাবাসী জানান, অপরিকল্পিত কিছু ব্রিজ কালভার্ট নির্মাণের কারণে আবারও সৃষ্টি হয়েছে নাব্য সংকট। নদে পানি প্রবাহ স্বাভাবিক করতে এসব অবকাঠামো অপসারণের দাবি তাদের। নদীর থেকে মাটি কাটা হলো এবং নদী গর্ভে সেই মাটি ফেলা হলো। তার ফলে কি হলো, যখন বর্ষা মৌসুমে শুরু হয় তখন এই মাটি ধুয়ে আবার নদী ভরাট হচ্ছে। উজানে নদী সংযোগ দেওয়া হয়নি, সে কারণে এই খননের ফল প্রকৃতপক্ষে আসেনি। এখন যে অবস্থায় পড়ে আছে তাতে আবার এই নদ পুনর্খনন করা দরকার। নদীটা আসলে খনন করার মতো করা হোক, নদীটা মোটামুটি একটা সুন্দর পরিবেশ হোক। পানি উন্নয়ন বোর্ডের দাবি, এরই মধ্যে অপরিকল্পিত ব্রিজ কালভার্ট অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন দপ্তর যাদের এই ছোট ছোট ব্রিজ কালভার্টগুলো আছে তাদেরকে ওগুলা অপসারণ করে নদীর সীমানা অনুসারে ব্রিজ করার জন্য অনুরোধ করছি পত্র মারফত। তারা ইতিমধ্যেও কিছু কিছু দপ্তর কাজ শুরু করছে। কচুরিপানা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা সচেষ্ট আছি। ভৈরব নদ খননে ব্যয় হয়েছে প্রায় 272 কোটি 83 লাখ টাকা। সময় সংবাদ, যশোর। খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সমন্বয়হীনতায় বর্ধিত মহানগর অংশে অপরিকল্পিতভাবে হচ্ছে নগরায়ন। দ্রুত বসতি ও আবাসন বাড়লেও অধিকাংশেরই নেই অনুমোদন। ওয়াসা, ড্রেনেজ, ময়লা অপসারণ সহ কোনো নাগরিক সুবিধাই নেই এসব এলাকায়। এতে ভেস্তে যেতে বসেছে পরিকল্পিত পরিচ্ছন্ন খুলনা নগরী গড়ার পরিকল্পনা। এজন্য খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে দায়ী করছে কেসিসি। নেয়ামুল হোসেন কোচের তোলা ছবিতে আব্দুল্লাহ মৌনের রুবেলের প্রতিবেদন। এক পাশে ভৈরব, অন্য পাশে রূপসা নদী নিয়ে খুলনা মহানগর বেড়ে উঠছে লম্বালম্বিভাবে। অর্থনৈতিকভাবে গুরুত্ব বাড়ার সাথে সাথে নগরীতে চাপ বাড়ছে মানুষের। তাই বর্ধিত জনসংখ্যার জন্য পরিকল্পিত আবাসন ও নাগরিক সুবিধা নিশ্চিতে 2007 সালে নগরীর সীমানা বাড়ানোর উদ্যোগ নেয় কেসিসি। 45.65 বর্গ কিলোমিটার আয়তনের নগরীর সাথে আরও 40.10 বর্গ কিলোমিটার যুক্ত করার প্রস্তাব করা হয়, যদিও এ প্রস্তাব এখনও মন্ত্রণালয়ের লাল ফিতায় বন্দী। নগর সম্প্রসারণের এই খবরের পর থেকেই কেসিসির বর্তমান সীমানা সংলগ্ন এলাকাগুলোতে শুরু হয় অপরিকল্পিত আবাসন গড়ে তোলার হিড়িক। আবাসনের সামনে সড়ক কিংবা ড্রেন সবই তৈরি হচ্ছে অপরিকল্পিতভাবে। তারা এখনো তো ঘোষণা করেনি যে এটা কেডিএর আওতায়। আমি তো আর যেতে যাবো না সেখানে, তাকে তো আসতে হবে। ট্রেনের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা এবং ময়লা ফেলার যে আমাদের ডাস্টবিনটা, এটা খুবই প্রয়োজনীয় এলাকায়। বাড়িওয়ালারা বাড়ি করছে বা করতেছে এখনো, এরাই নিজেরাই মোটামুটিভাবে ব্যবস্থা। ড্রেনের মধ্যে ওয়াসার লাইন নাই, রাস্তাঘাটও খুব একটা ভালো না। হ্যাঁ, ওসব নিজেরা কোনোরকম করে চলাফেরা করা লাগছে। আগের থেকে এগুলা প্ল্যান মাফিক করে দিতেন তাহলে তো আমাদের এগুলো ভাঙা লাগতো না। প্রস্তাবিত সম্প্রসারিত এলাকায় এমন বিশৃঙ্খল আবাসন ও স্থাপনার ফলে ভেস্তে যেতে বসেছে পরিকল্পিত পরিচ্ছন্ন নগরী গড়ার পরিকল্পনা। এজন্য খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে দায়ী করছে কেসিসি। মাস্টার প্ল্যান আছে, কিন্তু বাস্তবায়ন করার জন্য যা করণীয় খুলনা, এর জন্য খুলনার মানুষকে দীর্ঘ সময় ধরে সমস্যা এই মাথায় নিয়ে চলতে হবে। তবে কেডিএ বলছে জনবল সংকট আর বাড়ি নির্মাণে স্থানীয় সরকার অনুমতি দেয় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অপরিকল্পিত ভূমির ব্যবহার। জনবল থাকলে আরো ভালো কাজ করতে পারতাম, সেখানে একটু ঘাটতি আছে। চিন্তা করছে আর্টিফিশিয়াল টেকনোলজি দিয়ে হলেও, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি দিয়ে হলেও এই দাদরিকটা বৃদ্ধি করার বিষয়ে এ বিষয়ে আমরা প্রাথমিক পর্যায়ে আলোচনা করেছি। আশা করছি আমরা আরো ভালো কাজ করতে পারবো। বর্তমানে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় প্রায় 15 লাখ মানুষের বসবাস, আর প্রস্তাবিত সিটি এলাকায় বাস করছেন আরো প্রায় 7 লাখ মানুষ। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা।
দীর্ঘ 12 বছর পর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করেছে বেনাপোল কাস্টমস হাউস। 2023-24 অর্থ বছরের আমদানি পণ্য থেকে এনবিআর এর 5,948 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে 6,165 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 216 কোটি 59 লাখ টাকা বেশি। সংশ্লিষ্টরা বলছেন, যোগাযোগ ব্যবস্থা ও বন্দরের অবকাঠামো উন্নয়নের কারণে বন্দর আগের চেয়ে ব্যবসায়ীরা বেশি ব্যবহার করছেন। আজিজুল হকের পাঠানো তথ্য ও শাওন হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। বাণিজ্য আর ব্যবহারের দিক থেকে দেশের সবচেয়ে বড় ও ব্যস্ততম স্থলবন্দর বেনাপোল। আমদানি রপ্তানিতে ব্যবসায়ীদের প্রথম পছন্দ এই বন্দর। তবে গত এক যুগেও বন্দরটি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছিল না। সদ্য সমাপ্ত অর্থ বছরে ভেঙেছে সেই রেকর্ড। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে 2023-24 অর্থ বছরের আমদানি পণ্য থেকে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা ছিল 5,948 কোটি টাকা। এর বিপরীতে আয় হয়েছে 6,165 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 216 কোটি 59 লাখ টাকা বেশি। প্রবৃদ্ধির হার ছিল 6.53% বেশি। এ সময় এ বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে 17,21,780 মেট্রিক টন পণ্য। ব্যবসায়ীরা জানান, বেনাপোল বন্দর দিয়ে আগের চেয়ে অনেক সহজে পণ্য আমদানি রপ্তানি করা যায়। এমনকি সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় বেড়েছে বাণিজ্য। এতে ইতিবাচক প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। পদ্মা সেতু হওয়ার পরে আমাদের 5 থেকে 6 ঘন্টায় আমরা সম্পূর্ণ মালটা ক্যারিং করতে পারি, পৌঁছে দিতে পারি পার্টির ঘরে, আমদানিকারকের ঘরে। অবকাঠামো উন্নয়ন এবং বেনাপোল কাস্টম হাউসের নানাবিধ পদক্ষেপ, বেনাপোল বন্দরের নানাবিধ প্রকল্প গ্রহণের ফলে এবার রাজস্ব আহরণের বৃদ্ধি পেয়েছে। তার কারণ হলো বেনাপোল বন্দরমুখী হয়েছে আমদানিকারকরা। আর কর্তৃপক্ষ বলছে, বন্দরের অবকাঠামো উন্নয়নে ব্যবসায়ীরা এ বন্দর বেশি ব্যবহার করছেন। অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে আমদানিকৃত পণ্যের ওজন, সে স্বচ্ছতা নিরূপণ সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নমূলক কর্মকাণ্ডের যে সুযোগ সুবিধা বৃদ্ধি হয়েছে, সে কারণেই এখানে ব্যবসায়ীরা এই বন্দরকে বেছে নিয়েছে। বেনাপোল কাস্টমস হাউসের তথ্য মতে বিদায়ী অর্থ বছরে সবচেয়ে বেশি রাজস্ব আয় হয়েছে ফেব্রিক্স, পচনশীল দ্রব্য, ইনগট, ট্রাক চেসিস, মোটর পার্টস এবং ইন্ডাস্ট্রিয়াল কাঁচামাল থেকে। সময় সংবাদ। দেশের বাইরের খবর জানাবো। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন আজ। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হবে ভোট গ্রহণ। দেশটির সাধারণ নির্বাচন নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন বিরোধী নেতা কেইর স্টারমারের দল লেবার পার্টি। বিভিন্ন গণমাধ্যমের চালানো জরিপেও জনপ্রিয়তায় এগিয়ে দলটি। তবে প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, জরিপে লেবার পার্টির অভাবনীয় জয়ের ধারণা করা হলেও নির্বাচনের ফলাফলে ভারসাম্য বজায় থাকবে। তিনি আরও বলেন, তারা লেবার পার্টির কাছে কখনোই আত্মসমর্পণ করবেন না। বিস্তারিত যুক্তরাজ্য থেকে শোয়েব কবিরের রিপোর্টে। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের আগাম নির্বাচনের ঘোষণায় নড়াচড়ে বসে দেশটির অন্যতম প্রধান বিরোধী দল লেবার পার্টি। কিছুটা বিবেকে পড়ে যায় 14 বছর ধরে ক্ষমতায় থাকা শাসক দল কনজারভেটিভ পার্টি। নির্বাচনের জনপ্রিয়তা নিয়ে জরিপ চালায় বিভিন্ন গণমাধ্যম। এসব জরিপের ফলাফলে উঠে আসা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, এবার গো হারা হারবে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম টেলিগ্রাফের একটি জরিপের উপর ভিত্তি করে বিশ্লেষণে বলা হয়, হাউস অব কমন্সে বর্তমানে যাদের 365 আসন রয়েছে, ক্ষমতাসীন দল হয়েও তারা এবার মাত্র 53 আসন পাবে। পার্লামেন্টের 650 আসনের মধ্যে লেবার পার্টি পাবে 516 আসন। এমনকি নিজের আসনও হেরে যেতে পারেন ঋষি সুনাক। আরো বেশ কিছু গণমাধ্যমের অনুমানে বলা হয়, বৃহত্তম দলের স্থানও হারাতে চলছে কনজারভেটিভ পার্টি। এমনকি লিবারেল ডেমোক্রেটসদেরও তাদের চেয়ে বেশি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এমন অনুমান যে বাতাসে বেরিয়ে আসছে না, তাও পরিষ্কার করেছে কয়েকটি গণমাধ্যম। বেশ কিছু কারণও তুলে ধরেছে সংবাদ মাধ্যমগুলো। 2010 সালে যখন ডেভিড ক্যামেরনের হাত ধরে টয়েরা ক্ষমতায় আসেন, তখন থেকেই দেখা দেয় নানা ধরনের সমস্যা, যেমন অর্থনৈতিক বিপর্যয়, মহামারী, ব্রেক্সিটের মতো বহু সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন, 2008 সালের পর অর্থনৈতিক দুর্দশা থেকে বেরোতে পারেনি যুক্তরাজ্য। কনজারভেটিভ পার্টির শাসন আমলে যুক্তরাজ্যের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে স্বাস্থ্য খাত। এছাড়া নিত্য পণ্যের দাম বাড়লেও বাড়েনি মানুষের আয়। এর মধ্যে বুধবার প্রধানমন্ত্রী ঋষি সুনাক একটি বিদ্যালয়ে পরিদর্শনের সময় বলেন, লেবার পার্টির অভাবনীয় জয়ের ধারণা করা হলেও নির্বাচনের ফলাফলে ভারসাম্য থাকবে। তার দল লেবার পার্টির কাছে কখনোই আত্মসমর্পণ করবে না বলেও জানান ঋষি সুনাক।
বিপর্যস্ত সুনাক জনগণের নির্বাচনের মাধ্যমে নয়, দলের অভ্যন্তরীণ ব্যালটের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। তার নেতৃত্বে টরিরা এখন শুধু লেবার পার্টির বিরুদ্ধে হেরে যাওয়ার লড়াই লড়ছে না, একই সঙ্গে উদীয়মান রিফর্ম ইউকে পার্টি যে ক্ষতি করেছে তা ঠেকাতেও লড়ছে। এই দলটির নেতৃত্ব দিচ্ছে নাইজেল ফারায়েজ, যিনি জাতীয়তাবাদী ট্রাম্প সমর্থক হিসেবে বেশি পরিচিত। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ফেনীর গলার কাঁটা মাটির বাঁধ ভাঙার পর ৯/৬ মেরামতেই অধিক মনোযোগ। পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দ না পাওয়ার দাবি। বানের পানিতে ভাসছে সিলেট, সুনামগঞ্জের খানিকটা উন্নতি। এই ছিল সকালের সময়ে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আইরিন আয়াত। ধন্যবাদ ইমদাদ আপনাকে। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।